জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ নিয়ে ৬ থেকে ১১ জানুয়ারি সারা দেশে গণসংযোগের ঘোষণা দিয়েছেন নেতারা। বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের আকাঙ্ক্ষা জানতেই এই কর্মসূচি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সরকারের আশ্বাসে গত ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির অনুষ্ঠানে ১৫ জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশে সরকারকে আলটিমেটাম দেয় ছাত্রনেতারা। এমন পরিস্থিতিতে জানুয়ারির ৪ দিন পার হলেও ঘোষণাপত্র ইস্যুতে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ ছাত্রনেতাদের। সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে ৪ তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক। বিপ্লবের ঘোষণাপত্র ইস্যুতে আগামী ৬ থেকে ১১ জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেয়ারও আহ্বান জানান নেতারা। বলেন, সরকার ঘোষণাপত্র বাস্তবায়নে যে কোনো মতামত চাইলে ছাত্ররা সহযোগিতা করবে। দেশ গঠনে ৫ আগস্টের মতোই দলমত নির্বিশেষে সকলের সহযোগিতাও চান ছাত্রনেতারা। সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে সেক্ষেত্রে আমরা সেটা দেখাতে প্রস্তুত রয়েছে। ঘোষণাপত্র নিয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান নাগরিক কমিটির আহ্বায়ক। এই কর্মসূচিতে বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্ঘটনা রোধ এবং বেপরোয়া গতিতে যানবাহন চলাচল বন্ধে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান চালানো হয়েছে। শুক্রবার রাতভর অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও র্যাব। ধলেশ্বরী টোল প্লাজায় যানবাহনের গতি, ফিটনেস ও লাইসেন্স যাচাই করা হয়। বিভিন্ন অপরাধে ৫০টির বেশি মামলা করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় ৪টি বাস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় বাসের যাত্রীদের অন্য বাসে ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল ২ সপ্তাহে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন জায়গায় ১৫টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়া স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার ধলাটেঙ্গুর ৫ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার নীলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল। নিহতের স্বজনরা জানান, সকালে উপজেলার রৌহা গ্রামে স্বামী স্ত্রী ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় নূরজাহান বেগম নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে পাঁচশোর তেলের পাম্প সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। অষ্টবারে কীর্তনে গেছাল, কীর্তনে না অসুম সকাল আপনাদের কাটায় মারা গেছে। এরা দুজনে স্বামী স্ত্রী কীর্তনে গেছিল, কীর্তন থেকে আসার সময় ট্রেনের নিচে পড়ে মারা গেছে। গেল বছর মোট ৬,৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮,৫৪৩ জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১২,৬০৮ জন। আর সড়ক, রেল ও নৌ দুর্ঘটনা মিলিয়ে নিহত হয়েছেন মোট ৯,২৩৭ জন, আহত হয়েছে ১৩,১৯০ জন। আগের বছরের তুলনায় ৭.৫% বেড়েছে মৃত্যু। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দুর্ঘটনার শিকার হয়েছেন। ইজি বাইক, মোটরসাইকেল, 3 হুইলার সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে, মহাসড়কে অবাধ চলাচলের কারণে সড়কের দুর্ঘটনা এবং প্রাণহানি বেড়েছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সড়কের দুর্ঘটনা ১.৫৪%,
নিহত 7.50%, আহত 17.73% বেড়েছে। সারা দেশে শীতের তীব্রতা কমেছে সামান্য, তবে ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশা দাপট দেখাচ্ছে এখনো। পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা 1 অঙ্কের ঘরে। জেলায় 2 দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে 2 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। কনকনে শীতে স্থবির জনজীবন। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশার দাপট। কঠিন আবহাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া ও দরিদ্র মানুষের। সকাল সকাল আমরা আড়তদারি করি, তো কৃষকের মাল আসতেছে, ঠান্ডা দিয়ে আসতেছে না, এই জন্য দেরি করে বাজার লাগতেছে। প্রচুর ঠান্ডা বাতাস। আগে যা ইনকাম ছিল ভাই এখন অর্ধেকও হচ্ছে না। ঠান্ডার জন্য চলাফেরা মানুষ করতে পারতেছে না। পঞ্চগড়ে কঠিন অবস্থা। রংপুরে 1 মাস ধরে তাপমাত্রার পারদ 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। খড়কুটো জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন অনেকে, তবে এতেও পড়তে হচ্ছে বিপদে। 2 মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়েছেন 42 জন। এদিকে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে নাটোরে। শীতে শরীর হাত পা পাকাটা হয়ে যাচ্ছে। বাতাসের কারণে সকাল থেকে সন্ধ্যা সারা রাত শীতে মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ বাইরে বেড়াতে পারছে না। শীত উপেক্ষা করে নওগাঁয় চলছে বুড়ো আবাদের তোড়জোড়। তবে শীতের কারণে কৃষি শ্রমিকরা কাজ করতে পারছেন না ঠিকমতো। প্রচন্ড ঠান্ডার কারণে আমরা কাজ কাম করতে পারছি না। মাঠে গেলে হাত শিশির করে। কুয়াশার কারণে এই রসুন, পেঁয়াজ, আলু এ ধরনের আবাদে অনেক ওষুধ দিচ্ছি, কিন্তু দিয়াও আমরা ঈদের ঠেকাইতে পারছি না, নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্মীপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ সারা দেশেই দাপট দেখাচ্ছে শীত। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর সচল হয়েছে রাজবাড়ীর পাটুরিয়ার দৌলতিয়া ও মানিকগঞ্জের আরিচা কাজিরহাট নৌপথ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে তো 2 দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এখন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? হাসপাতালগুলোর চিত্র কেমন? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলা আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হচ্ছে, এই তথ্য অনুযায়ী পঞ্চগড়ে গতকালকে এবং আজকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ হলো গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিন্তু সকাল 9টায় রাতের গড় তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। এটি আসলে এই পর্যায়টাকে আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা যদি 8 থেকে 10-এর মধ্যে থাকে তাহলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে। কিন্তু আমরা আসলে প্রতিদিন দেখছি, আজকে বেশ কয়েকদিন ধরেই কিন্তু সকাল 8টা থেকে 9টা নাগাদ কিন্তু আমরা সূর্যের দেখা মেলে এবং এরপরেই ঝলমলে রোদ চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সময় কিন্তু সকাল থেকেই এই রোদ রয়েছে। এই রোদের কারণে আমরা দেখছি যে যারা খেটে খাওয়া মানুষ, দুস্থ মানুষ, তাদেরও মধ্যেও কিছুটা স্বস্তি কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই শৈত্যপ্রবাহ মূলত বিকেলের পর থেকে পরদিন সকাল 8টা-9টা নাগাদ কিন্তু শৈত্যপ্রবাহ থাকে। তখন আমরা যে বিষয়টা দেখতে পাই যে যারা সকালে কাজে যোগ দেন, বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা কৃষি শ্রমিক, যারা রিক্সা ভ্যান চালক, বিশেষ করে পঞ্চগড়ে অসংখ্য পাথর শ্রমিক রয়েছেন, চা শ্রমিক রয়েছেন, তাদের কিন্তু আসলে সকালেই কাজে যোগ দিতে হয়। পাথর শ্রমিক, বালু শ্রমিক, তাদের কিন্তু হাঁটু জলে নেমে, নদীর মধ্যে হাঁটু জলে নেমে কিন্তু পাথর বালি সংগ্রহ করতে হয়। এদের আসলে সীমাহীন দুর্ভোগ। আর আপনি স্বাস্থ্যকেন্দ্র এবং রোগবালের কথা বলছিলেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এবং পঞ্চগড়ের 5 উপজেলার যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, এসব আমি খবর নিয়েছি যে এরা বলছেন যে প্রত্যেক দিন শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়, যেমন সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া। বিশেষ করে শিশু এবং যারা বয়স্ক মানুষ, এমন অসংখ্য রোগী প্রতিদিন কিন্তু আউটডোরে চিকিৎসা নিচ্ছেন এবং কেউ প্রয়োজন হলে ভর্তি হচ্ছেন। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে শীত পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। নওগাঁয় গত 3 দিন ধরে কুয়াশা কমলেও কনকনে শীতে জনজীবনে বাড়ছে ভোগান্তি। দিনমজুরদের আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
ব্যাহত হচ্ছে চলতি মৌসুমের ইরি বোরো চাষাবাদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত কিছুটা কমলেও বিকেলের দিকে আবারও শীত অনুভূত হতে শুরু করে। নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। শীতের কারণে বাড়ছে ডায়রিয়া, আমাশয়, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগ। গত 24 ঘন্টায় 12 জন নতুন রোগী সহ বর্তমানে 62 শিশু রোগী নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। 50 জন এভারেজ ভর্তি থাকতেন, এখন সেখানে দেখা যাচ্ছে 60-70 পর্যন্ত রোগী পার ডে ভর্তি হচ্ছে। অ্যান্ড এই শীতের জন্য সাধারণত এআরআই বা যেটাকে আমরা নিউমোনিয়া বলি বা বাচ্চাদের শ্বাসকষ্ট আর ডায়রিয়া, এই দুটা রোগীর প্রকোপ একটু বেশি বাড়ছে। বুধবারের পর আবার বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 9.4 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুদিন দেখা মেলেনি সূর্যের। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে গেছে শৈত্যপ্রবাহ। শীতে কাবু হয়ে পড়ে মানুষ। তবে শনিবার সকালে ফেরে স্বস্তি, দেখা মিলেছে সূর্যের। এতে কিছুটা কমেছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে 8 জানুয়ারি পর্যন্ত শীত কম অনুভূত হবে। এ সময় বিস্তৃতভাবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পাবে। পঞ্চগড় জেলা ছাড়া অন্য কোথাও এখন মৃদু ধরনের শৈত্যপ্রবাহ নেই এবং এটি 2-1 দিন অব্যাহত থাকবে। এই যে শীতের অনুভূতির যে তীব্রতা সেটা কমে যাবে। তবে 8 জানুয়ারির পর থেকে আবারও বাড়বে শীতের তীব্রতা। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় পঞ্চগড়, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদী সহ বেশ কয়েকটি জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। এদিকে 7 এবং 8 জানুয়ারি সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে ইসলামী আন্দোলন আয়োজিত ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্যবাদ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মাধ্যমে ভারত দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার করেছে। বাংলাদেশের উপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ভারতের আধিপত্যবাদ ভাঙার আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে বলেও মন্তব্য করেন সার্জিস আলম। শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে তিনি আহ্বান জানান। শুধু ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করবেন। শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ব্যাংকের টাকা লোপাট সহ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে শেখ হাসিনার সরকার। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশকে পঙ্গু করেছে। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক ধ্বংসসহ এস আলমকে নিয়ে হাসিনা পরিবার টাকা লোপাট করেছে। এ সময় মানবিক দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়া দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান জামায়াতের আমির। দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। দেশের সম্পদ শুধু বিদেশে যা পাচার করেছেন।
চট্টগ্রামের চাঁদগাঁও বাকুলিয়া এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। মাঝে মধ্যে যে পানি পাওয়া যায় তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ বাসিন্দাদের। নাগরিক অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্যাব বলছে, এখনও দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে গ্রাহকের দুর্ভোগ যাচ্ছে না। আর ওয়াসা বলছে, সমস্যা সমাধানে একটি প্রকল্প চলমান রয়েছে। গেল বছর ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা পানের অনুপযোগী হয়ে পড়ে। সেই সমস্যা দূর হলেও এখন দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানির জন্য হাহাকার চলছে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও বাকুলিয়া রাহাত্তার পুল, ডিসি রোড 1 কিলোমিটার, কালামিয়া বাজার, মিয়া খান নগর সহ অনেক এলাকায়। পানি সংকটে থমকে গেছে গৃহস্থলীর কাজসহ দৈনন্দিন নানা কাজকর্ম। বিষয়টি ওয়াসাকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েও সুফল মেলেনি বলে অভিযোগ ভুক্তভোগীদের। দুর্গন্ধ পানি, আপনার গোসল করা যায় না, খাওয়া যায় না। মাঝে মধ্যে রাত্রেবেলা আসে না, সকালবেলা আসে, আবার সকালবেলা আসলে রাত্রেবেলা আসে না। এখন হয়তো স্কুল বন্ধ, কিন্তু অফিস আদালতে আমরা যারা অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকি, আমাদের তো পানির ক্রাইসিসটা দূর করতে হবে। সুপেয় পানি গ্রাহককে দিতে না পারা দুঃখজনক। এজন্য ওয়াসার নানা পর্যায়ে বসে থাকা অসাধু কর্মকর্তাদের দুষছেন ভোক্তা অধিকার সংস্থা ক্যাব। ফয়জুল্লাহ যারা সহযোগী, এখনো তারা তাদের যে শপথে বহাল রয়েছেন, যার কারণে আগের যে গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে যে ধরনের কাজ করা হয়েছে এখনো সেটা চলমান আছে বলে আমাদের ধারণা। তবে পানিতে ময়লার বিষয় মানতে নারাজ ওয়াসার দাবি, আশপাশের টিউবওয়েলের আয়রন থেকে এ সমস্যা হতে পারে। তবে সংকট সমাধানে নতুন প্রকল্প চলমান রয়েছে। আমাদের WHO যে গাইডলাইন ফলো করে আমরা পানিটা দিই তার রেঞ্জের মধ্যেই আছে। তো এই কারণে এখনো আমাদের ধরেন যে ওইসব এলাকা আরও ইমপ্রুভ করা লাগবে, যার ফলে আমাদের আরেকটা প্রকল্প আসতেছে। চট্টগ্রাম নগরীতে দৈনিক পানির চাহিদা 58 কোটি লিটার। এর বিপরীতে 47 থেকে 48 কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনা দুর্গাপুরে পর্যটন খাত আবার চাঙ্গা হয়ে উঠেছে। সাদামাটির পাহাড়, নীল জল, গালো পাহাড়ের অসংখ্য টিলা দেখতে শীতের শুরুতেই ঢল নেমেছে পর্যটকের। এতে ভালো আয় করতে পেরে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। দুর্গাপুরের সাদামাটি পাহাড়ের নৈসর্গিক দৃশ্য, নীল জল, গারো পাহাড়ের ছোট বড় টিলা, এমন মনোমুগ্ধকর দৃশ্যের টানে পর্যটকের ঢল লেগেই থাকে সারা বছর। তবে সাম্প্রতিক পট পরিবর্তন আর বর্ষার কারণে প্রায় 6 মাস পর্যটক শূন্য ছিল দুর্গাপুর। পরিস্থিতির উন্নতি হওয়ায় শীতের শুরুতেই ঢল নেমেছে পর্যটকদের। বিজয়পুর চীনামাটি পাহাড়, আসলে এখানে সবাই এই মনোমুগ্ধকর পরিবেশে সবাই আসলে নিজের মনের একটা প্রশান্তি দূর করার জন্য এখানে আসে আর কি। আমার খুব ভালো লাগলো, আমি সিলেট থেকে আসছি। খুব ভালো লাগছে। দর্শনার্থীদের আগমনে পর্যটন স্পটের দোকানে বেড়েছে বিক্রি ও আয়। ব্যবসা বাণিজ্য মোটামুটি বালার দিক দিয়ে যদি পর্যটক আরো বেশি আসে তাহলে আমরা লেগে আরো উন্নত। পর্যটকদের ভ্রমণের সুযোগ সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসক। বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়েছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা পর্যটকদের যে সমস্যাগুলো সেগুলোকে যথাসম্ভব লাঘব করার জন্য কাজ করছি। নেত্রকোনা শহর থেকে 30 কিলোমিটার দূরে গারো পাহাড় বেষ্টিত দুর্গাপুর উপজেলা। প্রতি বছর এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসেন অসংখ্য পর্যটক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের ডিসি পার্কে শুরু হয়েছে মাসব্যাপী ফুল উৎসব। সকালে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এই ফুল উৎসবের উদ্বোধন করেন। ফুল উৎসবে থাকছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, ম্যাগনোলিয়া, শিউলি, হাসনাহিনা সহ 130 প্রজাতির ফুল। এছাড়া উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বই উৎসব, ঘুড়ি উৎসব, ভিআর গেম, লেজার লাইট শো সহ নানা আয়োজনও রয়েছে। মাসব্যাপী এই উৎসব ঘিরে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত পার্ক খোলা থাকবে। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী 4 ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রামের এই সুন্দর যে স্থাপনা, এটাকে সারপাস করে আরো ভালো করুক, চেষ্টা করুক। আমরা এই শুদ্ধ প্রতিযোগিতা, শুভ প্রতিযোগিতা আমরা অবশ্যই উৎসাহিত করব। অন্য জায়গায় এই ব্যাপ্তির একটা জায়গা খুঁজে পাওয়া কিন্তু কঠিন। 193 বা 194 একর জমি সবখানে পাওয়া যাবে না। মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে 20 শ্রমিক আহত হয়েছেন। দুপুরে হোসেন্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে হোসেন্দিতে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপের একটি নির্মাণাধীন একতলা ভবনের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ধ্বংসস্তূপে অভিযান চালায়। তবে তাদের আসার আগেই আহত 20 শ্রমিককে উদ্ধার করে
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় সহকর্মীরা। এর মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুরে নিখোঁজের 4 দিন পর এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পৌরসভার টাউন এলাকার একটি বাড়ির ভেতরের মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় 21 ডিসেম্বর আলিপুর এলাকায় বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন রিকশা চালক হালিম শেখ। এই ঘটনায় নিহতের পরিবার 3 জানুয়ারি কোতোয়ালি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এর ফলে বিভিন্ন জনের দেয়া তথ্যের ভিত্তিতে রিকশা চালক রনি মোল্লার বাড়িতে যান নিখোঁজের স্বজনরা। সেখানে হালিম শেখের রিকশা দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে। বাংলাদেশিদের জন্য দেশের বাইরে শ্রমবাজার আশঙ্কাজনকভাবে ছোট হয়ে আসছে। শুধু গত বছরই শ্রমবাজারের সংখ্যা 10 থেকে নেমেছে 6টিতে। এবছর বন্ধের আশঙ্কায় আরও কয়েকটি বাজার। এই দুরবস্থার জন্য সুনির্দিষ্ট গবেষণার অভাবকে দুষছেন অভিবাসন খাত সংশ্লিষ্টরা। সেই সাথে দক্ষ জনগোষ্ঠী তৈরিতে, জনশক্তি তৈরিতে পর্যাপ্ত উদ্যোগ না থাকা এবং অভিবাসন কূটনীতিতে দক্ষতা না থাকাকেও বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। সুখবর নেই অভিবাসন খাতে। 5 বছরে 95% অভিবাসী গেছেন 10টি দেশে, আর 2024 সালে মাত্র 6টি দেশে গেছেন বাংলাদেশের অভিবাসীদের 90%। অর্থাৎ কমেছে অভিবাসন প্রত্যাশীদের গন্তব্য দেশের সংখ্যা, কমেছে নারী অভিবাসনও। গত বছর বিদেশে গেছেন 54,000 নারী কর্মী। রামরুর সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এসব চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, কোনো বাজার খুললেই চাহিদার বিষয়ে খোঁজ না নিয়ে সেখানে লোক পাঠানোর প্রবণতা বন্ধ করা উচিত। তাইওয়ানে আমাদের মার্কেট আছে, হংকংয়ে আমাদের মার্কেট আছে, আপনার ইউরোপে মার্কেট আছে কেয়ার গিভার নার্সিং এর। আমরা কি এটা তৈরি করতে পারবো? এই মুহূর্তে কি আমাদের সেই টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টারকে ইন্টারন্যাশনাল আপ টু ডেট এই মার্কেটকে রিচ করতেছে আপনার কারা? ইন্ডিয়ান, ফিলিপিনোরা, কারণ তাদের হিউজ ইনভেস্টমেন্ট আছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি উদ্যোগের ফলেই দেশের বাইরে কোনো রকমে টিকে আছে বাংলাদেশের শ্রমবাজার। তবে এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় নানা অনিয়ম বাড়াচ্ছে ভোগান্তি। অর্থাৎ আমরা যদি সরকারিভাবে, এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে আমাদের বাংলাদেশিরা যায়, অধিকাংশ যায়, আমরা যদি তাদের সাথে সমঝোতা স্মারকের পরিবর্তে আস্তে আস্তে বাইল্যাটারাল এগ্রিমেন্টের দিকে না আসি, তাহলে এটা আরও সংকুচিত হয়ে যাচ্ছে। যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে নিয়মিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা কূটনীতির ব্যাপারে, অভিবাসন কূটনীতি, আর বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রশিক্ষণগুলো হয়, যেমন ফরেন সার্ভিস একাডেমি, সেখানে যদি এটাকে একটা বাধ্যতামূলকভাবে ইনক্লুড করা যায়। উন্নত দেশগুলোর বদলে যেসব দেশে বাংলাদেশি কর্মী আছে সেখানে দূতাবাসে লেবার এবং প্রেস কর্মকর্তা নিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।